আঁকা বাঁকা এ খালের মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে আপনাদের দেখানোর উদ্দেশ্য সুন্দর এক দৃশ্যের কাছে। তবে এখন খালের ভিতরে পানি প্রবেশ করতেছে, এর মানে হচ্ছে জোয়ার। বিশাল চারণভূমি, এদিক সেদিক সবুজে মুখরিত ঘাস, যা এখন শুধু গবাদি পশুর খাবার। প্রিয় বন্ধুরা, কোথায় দিক থেকে কোন দিকে যাব আমি মিল পাইতেছি না, কারণ সব দিকই হচ্ছে খাল। এখানে পানিটা ঘোলাটে, এর কারণ হচ্ছে কিছুক্ষণ আগে কেউ হয়তো এর ভিতর থেকে মাছ ধরেছে। যেদিকে তাকাই সেদিকে ঘাস আর ঘাস, পাখির কলকাকলি। পাখিরা পুরো চারণ ভূমিকে দখল করে নিয়েছে। এখন তাদের দখলে তারা পোকামাকড় সহ বিভিন্ন কীট পতঙ্গ খেয়ে থাকে। ওদিকে দেখুন এক ঝাঁক পাখি, যা বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। এক ঝাঁক পাখি, কি অপরূপ দৃশ্য, তাই না? এদিকে অনেক পাখি। আমি যাব, ওখানে দেখা যাচ্ছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো অনেক পশু, অর্থাৎ যার নাম হচ্ছে মহিষ। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমার অবস্থা শেষ। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন যে ইতিমধ্যে আমার পুরোপুরি অবস্থা শেষ। পুরো প্যান্ট এবং টি শার্ট জুড়ে কাদা মাঠা লেগে গিয়েছে, কারণ পুরো জমিটাই হচ্ছে পানিতে ভরপুর, জোয়ারের পানি ওঠে। এছাড়াও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। ব্লগ ভিডিও আপনারা দেখেন যতটা সহজে, কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা ততটা সহজ নয়। আবারও একটি খাল দেখুন, এই খালের কয়েকটি দিক রয়েছে, এইদিকে কয়েকটি অংশ রয়েছে। আমি যাব কোথা দিকে, কোন জায়গা দিয়ে? আমাকে অবশ্য এই দিক থেকে যেতে হবে। এই দিকে দেখা যায় একটু সহজ পথ রয়েছে, অর্থাৎ আমাকে এই দিক থেকে যেতে হবে, কারণ আমি প্রায় মহিষের কাছে পৌঁছে গিয়েছি, যে আপনারা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। অবশ্যই আপনাদেরকে দেখাবো কত সুন্দর মহিষ এবং শর্ট প্লাস মহিষ হবে। কথা হবে এখানকার রাখালের সাথে। দেখুন পানি যাচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি এই পানির ভিতরে। পানি যাচ্ছে বিলের ভিতরে, কোথায় যাচ্ছে এগুলো সীমারেখা নেই। আমি হাঁটছি, রাখাল ভাইও হাঁটছেন, কিংবা রাখাল ভাই হাঁটছেন, আমিও হাঁটছি, কিন্তু তার নাগাল আমি পাচ্ছি না। উনি হাঁটছেন কেন? কারণ ওনার মহিষগুলো হাঁটছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সারি বেঁধে মহিষগুলো যাচ্ছে আর ঘাস খাচ্ছে আর যাচ্ছে, এবং আমার এলাকায় পৌঁছিয়ে গেছে। তো আমার, ওরে আল্লাহ, প্রচুর পানি, একদম হাঁটু পরিমাণ। আমার পায়জামা ভিজে গিয়েছে অলরেডি। রাখাল ভাই যাচ্ছে, আমিও যাচ্ছি, কিন্তু আমার সাইকেল রেখে এসেছি অনেক দূরে, অথচ আমার ঘরের একদম নিকটে, আমি বলতে গেলে ঘরের নিকটে চলে এসেছে মোষগুলো। গতকাল দেখেছি ওইখানে, তো আমি মনে করছি আজকে সেখানে থাকবেন। তো সেখান থেকে এখন হেঁটে ঘুরে ফিরে আমার এলাকায় চলে আসলাম। তবে অনেকখানি পথ হাঁটতে হলো শুধুমাত্র এই মহিষকে দেখবার জন্য। প্রিয় বন্ধুরা,
এবার খুব সুন্দরভাবে মহিষগুলো আপনাদেরকে দেখাবো, যা সারিবদ্ধভাবে রয়েছে এবং অনেক সুন্দর করে তারা ঘাস খাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, যা দেখার ওদের আগ্রহে আপনারা ছিলেন, অনেক সুন্দর একটি দৃশ্য আপনারা দেখছেন, দেখা গেছে না? তো যা দেখার জন্য আপনাদেরকে আমি অনেক দূর থেকে এখানে এসেছি এবং ভিডিওটি কাপস আমি হাঁটতে হাঁটতে এসেছি এবং আপনারা অবশ্যই আমার অবস্থা দেখতেছেন যে একেবারে কাদা মাটি লেগে গেছে। তো প্রিয় বন্ধুরা, এই চরণ ভূমিতে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। এই ঘাসগুলোকে খাওয়ানোর জন্যই মহিষগুলোকে এখানে আনা হয়েছে। এই মহিষ সম্পর্কিত কিছু তথ্য জানার জন্য এই মহিষকে যিনি পালতেছেন অথবা দেখভাল করতেছেন, যাকে আমরা রাখাল বলি, তার কাছে আমরা কিছু শুনবো। উনি ক্যামেরার সামনে আসতে চান না, সেজন্য ক্যামেরার পিছে থেকেই উনি কথা বলবেন। তো আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। এই মাইকটা একটু মুখে নিয়ে কথা বললে ভালো হয়। হ্যাঁ, রাশেদ ভাই না? রাশেদ ভাই, এখানে কতজনের মহিষ আছে? এখানে 5 জনের মহিষ আছে। 5 জন না? ও, 5 জনের। এই 5 জনকে সবাই আমাদের দৌলত খানের নামগুলো কি জানো? নাম হলো বশির খা, আচ্ছা, মসলুদ্দিন খা, হ্যাঁ, মমিন খা, রিফন, আচ্ছা। আর বাদশু। রিফন হলো দলিউদ্দিন খায়রাটের। এই 5 জনের মহিষ এখানে আছে না? হ্যাঁ। তাহলে ভাই এখানে কয়টি মহিষ আছে? মোট মহিষ 220 মা আছে, অর্থাৎ ছেলে মেয়ে এবং মা সহ, অর্থাৎ বাছুরিনী সহ এখানে টোটাল 220টি মহিষ আছে না? তো আপনাকে কখন এই মহিষগুলো ছেড়ে বের হতে হয়? সকাল 7টায়। সকাল 7টায় না? আর ঘরে ফিরেন কখন? 5টার দিকে। 5টায়? সন্ধ্যা 5টা। তার মানে সকাল 7টায় ছাড়া পরে বিকাল 5টা। ওরে বাবা, সকাল 7টা টু বিকাল 5টা পুরো সময়টি জুড়ে উনি এগুলোর দেখভাল করেন। এগুলো ঘাস খায় নিজের মনের শান্তিতে, কেউ এগুলোকে ডিস্টার্ব করে না। এবং পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় প্রাণী হচ্ছে উট, তার ভিতর আমি যদি বলি তার পরে মহিষ। এই মহিষের ফিটে চড়েও আপনি কিন্তু নদী পার দিতে পারবেন, কারণ মহিষ নদী পারাপার করতে একদম সচেষ্ট এবং খুবই শক্তিশালী। মহিষের ফিটে চড়ে আপনি খুব সহজেই নদীর এপার থেকে অপার যেতে পারবেন, কোনো রকমভাবে কোনো সমস্যা হবে না। মহিষ একটি শান্তিপ্রিয় প্রাণী। ভাইয়ের কাছে জানা আরো কিছু প্রশ্ন। দুপুরে খাবার তাহলে কিভাবে সংগ্রহ করেন? না, যখন সকাল 7টায় ছাড়লে বিকাল 5টায় খাওয়ার পর আবার আগামীকাল সকাল 7টায় ছাড়া পরে আবার দুপুরে খাবার কোথায় খান? বাড়িতে। এখানে মানে যেমন এখানে যেমন আমি 3 ঘন্টা ডিউটি করবো, আবার আরেকজন এলো 3 ঘন্টা। মানে আপনার শিফট অনুযায়ী ভাগ করা আছে। কয়জন আছেন আপনারা? মোট 5 জন। মোট 5 জন না? 5 জন। ও, তার মানে এই 5 জন আপনাদের কয় ঘন্টা? একজনে কয় ঘন্টা? একজনের 3 ঘন্টা। যেমন আমি, আমার লগে আরেকজন আছে, আজকে বাসায়, আবার কালকে এই সময় এটা আসবে, আমি বাসায় যাব। সো ভিউয়ার্স, আমরা বুঝতে পেরেছি যে ওনারা 5 জনে এই মহিষগুলো দেখভাল করেন এবং ওনাদের ঘন্টা ভাগ করা রয়েছে। প্রতিটি মহিষ এখানে আছে এবং মহিষগুলো অনেক সুন্দর। এই মহিষ, আমি আগেই বলেছি, মহিষের গোস্ত কিন্তু অনেক সুস্বাদু, আপনারা জানেন। ভাই, এখানকার যে মহিষগুলো আছে, এই মহিষগুলোর ভিতরে দুধ দেয় না এখন বর্তমানে? একটা মহিষে কি পরিমাণ দুধ দেয়? একটা মহিষে 4 কেজি হয়, আবার 3 কেজি, আবার 2 কেজি মহিষ। তাহলে 4, 3, 2 না? 1 কেজি হয়। 1 কেজি হয়। তার মহিষের বড় ছোট বয়স হিসাবে না? তাহলে আমরা বুঝতে পেরেছি মহিষ বয়স হিসাবে অনুপাতে সে দুধ দিয়ে থাকে। এই দুধগুলোর পরিমাণ, যে দুধগুলো হয়, এই দুধগুলো তো সব বিক্রি করে দেন না? গোয়াল হিসাবে নিয়ে যায়। আপনাদের খাবার জন্য থাকে না নাকি? খাবার জন্য রাখেন না? খাওয়ার জন্য রাই, আবার কোনোদিন রাই না। সো ভিউয়ার্স, আসলে বুঝতে পেরেছেন ওনার মানে ওনার ব্যক্তিগত কোনো কোশ্চেন আমি করতে চাই না। বাকি আমি জানতে এসেছি শুধুমাত্র যে সুন্দর একটি দৃশ্য, যেখানে পুরো চারণ ভূমিটাকে এখন দখল করে নিয়েছে মহিষ, যা বাংলাদেশের একটি বিলুপ্ত প্রাণী প্রায়। কারণ
এই মহিষ ছিল শত শত হাজার হাজার মহিষ, আমি নিজের চোখে দেখিয়েছি যখন আমি আরো ছোট ছিলাম। এবং এই মহিষগুলো আমাদের এই যে চর অঞ্চল যেটা দেখতেছেন এখানে সাধারণত পালন করা হয় না, এবং এখানে কোনো রাখাল এই মহিষ আধু এভাবে আনেনি, উনি প্রথম এই মহিষগুলো এখানে এনেছে। কারণ এই মহিষগুলো বাসস্থান হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু ভিডিওটা ঘুরিয়ে দেখাই, এই মহিষগুলোর বাসস্থান হচ্ছে এই যে মেঘনা নদী দেখা যাচ্ছে, এই মেঘনা নদীর অপর একটা চর রয়েছে বিশাল আকৃতির, সেখানে আমি ইনশাআল্লাহ একদিন যাবো সেখানে। এছাড়াও এখানে এই মহিষগুলো রাখা হয়, এখানে অনেক দূরে একটা, আমি একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে আমাকে রাখা হবে বলতেছেন, এই যে উঁচু উঁচু দুটি সাদা পিন দেখা যায়, এই সেইখানে এই মহিষগুলোকে রাখা হয় বর্তমানে। তো তিনি সেখান থেকে এই মহিষগুলোকে এনেছেন। আপনি দেখাচ্ছি আকাশ কালো হয়ে গেছে, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। দুপুর বেলা এখন 11টা বাজে, কিন্তু আকাশ পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, ফলে আকাশের রূপ অন্যরকম ধারণ করেছে। আর এই অন্যরকম এই ধারণকৃত আকাশের নিচেই আমাদের রাখাল ভাই অনেক কষ্ট এবং পরিশ্রম করে এই মহিষগুলো এখানে দেখভাল করতেছেন। তবে মহিষ দেখভাল করতে কোনো কষ্ট হয় কিনা, মানে অন্তে কষ্ট নাই। হ্যাঁ, কখন কষ্ট হচ্ছে? বর্ষাকালে যে সময় জমিন চাষবাস করবো, হ্যাঁ, সেই সময় আর কষ্ট, সেই সময় কষ্ট হয়। কারণ সেই সময় যে বই সে রাখতে এক লাখ না। আচ্ছা, কারণ সকাল 7টা সাড়ে আর বিকাল 3টা বাজে উঠে নেয়, বিকাল 3টা বাজে উঠে নেয়। ওই সময় কষ্ট হয় কেন? বর্ষাকালে যেমন ঘাস একটু শর্ট পড়ে না, যেমন দূরের দখলে, যেমন কথা একজনে বসেছে 100, আচ্ছা, সে 20 কানি লইয়া 20 কানি খাওয়ায়, আচ্ছা, নিজে খাওয়ায়। আবার এই যেমন 5 জনের বসে 5 জনে ভাগে ভাগে ছাড়িয়া খাওয়াই। ওই সময় সীমাবদ্ধ রয়েছে না, 20 কানি জমি আমি এটা গাছ রাখলাম, গাছ জমি রাখবো, উনি ওই 20 কানির ভিতরে খাওয়াতে পারবেন। আর আবার আরেকজনে রাখো 10 কানি, যের বয়স কম হে 10 কানি খাইবে, যের বয়স কম হে আবার 5 কানি খাইবে, এমন করিয়া দিই। ওই সময় সীমাবদ্ধতা থাকে। এগুলি দান হয় না, তো শেষমকার তো দান মানুষের দানও তো দান দেয় না বয়স। বুঝতে পেরেছি ভিউয়ার্স, বর্ষাকালে তিনি কেন কথা বলেন, কারণ ওই সময় জমি আবাদ করা থাকে, অর্থাৎ ধান থাকে, যাতে অন্যের ধান এই মহিষগুলো নষ্ট করতে না পারে, সেজন্য মহিষের যিনি মালিক রয়েছেন ওই মালিক পক্ষ একটা সীমাবদ্ধকৃত জমি নেন যেখানে ঘাস থাকবে, এবং ওইখানেই ঘাস খাওয়ান। এতে বর্ষাকালে বোঝাই গেল যে মহিষ পালনটা খুব কষ্টকর বিষয়, কারণ সে সময় ঘাসের সংকট দেখা দেয়। প্রিয় বন্ধুরা, এখন ঘাসের সংকট নেই কেন? কারণ পুরো চারণ ভূমিটা কোথাও কোনো কৃষি জমি নেই, পুরো চারণ জমিটাকে এখন ঘাসে ভরপুর। যা আমি প্রথমে বলেছিলাম যে এখন এই কৃষি জমিটা পুরো আবাদ করেছে পশু পাখি কিংবা এই ধরনের গবাদি পশু। এই গবাদি পশু দ্বারাই পুরো চারণ ভূমিটা এখন আবাদকৃত। ফসলের বিপরীত পাশে রয়েছে এরা, আল্লাহর সৃষ্টি, কোনোটাই দেখাতে যায় না, পূর্বেই বলেছিলাম প্রিয় বন্ধুরা। অন্যদিকে আকাশের পরিস্থিতিও খুব খারাপ, আমাদেরকে এখনই লিভ নিতে হবে। প্রিয় ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো, রাখাল ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো, রাখাল ভাইকে অনেক ধন্যবাদ জানাবো। এবং প্রিয় বন্ধুরা, আমি মহিষের কাছে গিয়ে একদম আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাবো। প্রিয় বন্ধুরা, আমরা যাচ্ছি রাখাল ভাইয়ের সাথে এই গাছ এগুলো দেখার জন্য। এবং বন্ধুরা, আকাশ প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, বাতাস ছেড়ে দিয়েছে, অর্থাৎ প্রকৃতি অন্য রূপ ধারণ করেছে। প্রকৃতি এখন আমাদের উপরে রেগে গিয়েছে। আমি অবশ্যই অতি দ্রুত এখান থেকে লিভ নিতে হবে, কারণ আমাকে প্রায় 3 কিলোমিটার পথ আবার হেঁটে যেতে হবে। অথচ আমার এখান থেকে আমার জায়গাটা একদম কাছে। প্রিয় বন্ধুরা, রাখাল ভাই আমাকে একটু সতর্ক করে দিলেন যে আপনি কাছে যাবেন না, কাছে গেলে আপনাকে আক্রমণ করতে পারে। দেখুন কিভাবে তাকিয়ে রয়েছে, মানে তাকানোটা দেখলেই মনের ভিতরে ভীষণ ভয় আসে, বুঝতে পেরেছেন? মানে আমার ক্যামেরার দিকে সবগুলো তাকিয়ে রয়েছে, আমার মনের ভিতরে দেখলে ভয় চলে আসে। যদিও রাখাল ভাই আমার থেকে অনেক দূরে ফাঁক হয়ে গিয়েছেন, এই জন্য একটু ভীত সন্ত্রস্ত হলাম। কারণ প্রতিটি মহিষ একদম আমার কণ্ঠ শুনে প্রতিটি মহিষ আমার দিকে তাকিয়ে রয়েছে, আমার ক্যামেরা দিয়ে তাকিয়ে রয়েছে। অবশ্য আপনারা খেয়াল করেছেন। এটি হচ্ছে এই চরের সৌন্দর্য, প্রকৃতির
ঘন মেঘাচ্ছন্ন আকাশের নিচে, এবং যেখানে বাতাস বয়ে যাচ্ছে, ঠিক সেখানেই আমাকে ফিরে যেতে হবে আমার গন্তব্যস্থলে। তবে কোথা দিয়ে যাব আমি সে রাস্তা খুঁজে পাচ্ছি না প্রিয় বন্ধুরা, কারণ সব দিকেই হচ্ছে খাল। দেখুন, টুকরো টুকরো খালে ভরা এই জায়গা অংশটুকু। অবশ্য আমাকে উপর দিয়ে যেতে হবে, কারণ উপর দিয়ে গেলে হয়তো আমি খাল পাবো না। তবে আমাকে ফিরতে হবে অনেক দূরে। চিকন চিকন ছিল। হ্যাঁ, আমি এই পথ ধরেই চলে যাব, কারণ এই খাল আমাকে হারিয়ে যেতে, এই খাল আমাকে অতিবাহিত করতে হলে ভিতরে নামতে হবে এবং সাঁতার কাটতে হবে। তবে আরেকটি সুন্দর বিষয় হচ্ছে এই খালের দুই পাশে রয়েছে অনেক সুন্দর হোগলা পাতা, যা এখন বিলুপ্ত প্রায়। তবে এই বিলের ভিতরে হোগলা পাতায় ভরপুর রয়েছে। এখন এই পাতাগুলো ততটা ব্যবহার করা হয় না। পূর্বে এই পাতাগুলো ব্যবহার করা হতো হোগলা তৈরিতে, মানুষের ঘরের বেড়া দিতে এই পাতাগুলো তৈরি করা হতো। কেউ একজন এটাকে বেঁধে রেখেছেন মাছ হয়তো ধরার চিন্তা ভাবনায়। এই যে খালগুলো দেখতেছেন, এই খালগুলো আমাকে পাড়ি দিতে হবে। যদিও প্রিয় বন্ধুরা, খালে অনেক পানি। এই খালগুলো পাড়ি দেওয়ার জন্য আমাকে আবার সেই নিচে যেতে হবে। আমাকে দেখতে হবে কোন জায়গা দিয়ে সুবিধে খাল পাড়ি দেওয়ার জন্য, কারণ এই খাল যদি আপনারা দেখতেছেন দুপাশ চিকন, কিন্তু বন্ধুরা এই খাল অনেক পানি। ও, আরো একটি খাল রয়েছে, সেটাকে পাড়ি দেওয়া যাবে, কারণ খালের এই অংশটা বাঁধা রয়েছে। বন্ধুরা, আমার যে গন্তব্যস্থল সেখানে যাওয়াটা সময়ের প্রয়োজন ছিল মাত্র 20-25 মিনিট, কিন্তু এই যে আঁকা বাঁকা খালগুলো দেখতেছেন, এই খালগুলো পাড়ি দিতে গেলে আমার প্রচুর সময়ের প্রয়োজন, এবং আমাকে এই কাদাযুক্ত পায়জামা অর্থাৎ প্যান্ট পরেই আমাকে যেতে হবে। মানুষ হাসাহাসি করবে। বৃষ্টি পড়তেছে, খালের তিন মুখ, কিন্তু আমি কোথাও খাল পাড়ে দেওয়ার জন্য আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। অর্থাৎ আমাকে উপর থেকে নামতে নামতে নিচে আসতে হচ্ছে খাল পারাপার করার জন্য। প্রিয় বন্ধুরা, আমি অনেক নিচে এসেছি, নামি কি বলেন, নেমে যেতে হবে, তাহলে আমার এছাড়া কোনো উপায় নেই। ওরে আল্লাহ, প্রিয় বন্ধুরা, একেবারে আমি পড়ে যাচ্ছি। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন ছোট, কিন্তু একটু ক্যামেরা ঘুরিয়ে যদি দেখাই, পানি হচ্ছে এরকম এক মাজা পরিমাণ। জানি এই ফেরার পথে মানুষ আমার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, কারণ আমার অবস্থা স্বাভাবিকের যে একটু অস্বাভাবিক হয়ে গিয়েছে। আমি দেখব আমার এই পরিশ্রম, এই কষ্টের ভিডিওতে কি পরিমাণ শেয়ার আছে আর কি পরিমাণে বা ভিউজ, লাইক, কমেন্ট আছে। বৃষ্টির ফোঁটা পড়তেছে প্রিয় বন্ধুরা। আবারও একটি খাল দিলাম লাভ। ক্যামেরায় ধরা যাবে না, একজন মানুষ ছাতা নিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাকে ফিরতে হবে। একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।